সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশে যে নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনের হওয়ার পরে সংসদের যারা সদস্য আছেন তারা শপথ গ্রহণ করেছেন। বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী আসছে, তার নেতৃত্বাধীন জোট। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশের যারা পরিচালনা করবেন সরকারি দল হিসেবে তারেক জিয়ার নেতৃত্বাধীন যে জোট রয়েছে সেই জোট সরকার গঠন করেছে। এখন এই কনটেক্সট থেকে আসলে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে বিরোধী দলের আসলে কাজ কি, এই জায়গা থেকে আমরা আসলে ওয়েস্টমিনিস্টার সিস্টেম, সংসদীয় গণতন্ত্রের একটা লুফলস নিয়ে একটু কথা বলে নিই, তারপরে আসলে বাংলাদেশ জামাত ইসলামের কার্যকারিতা নিয়ে কথা বলবো। এরপরে বাংলাদেশ জামাত ইসলামী কি করতে পারে সেই বিষয়টা, আমরা আসলে বাংলাদেশ জামাত ইসলামীর কাছ থেকে কি চাই অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স ফ্রম দ্য কম্পারেটিভ পলিটিক্স, এই বিষয়টা একটু আমরা জানতে চেষ্টা করব। আমি নগণ্য, আসলে আমার জানাশোনা খুবই নগণ্য, কিন্তু তারপরে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে একটু আমার মনে হয় আমার একটু কথা বলা দরকার। সেই কনটেক্সট থেকে আসলে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে চারিদিকে অনেকগুলো নেগেটিভ কথাবার্তাও হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে পজিটিভ কথাবার্তাও হচ্ছে, সেই জায়গা থেকে আসলে আমার এই কথা বলা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেমের যে প্রবলেম আছে সেই প্রবলেমটা আমাদেরকে একটু জানা দরকার। আসলে কি ওয়েস্টমিনিস্টার সিস্টেম? ওয়েস্টমিনিস্টার সিস্টেম হচ্ছে সরকারি দল এবং বিরোধী দল ডিবেট করে একটা যৌক্তিক পর্যায়ে গিয়ে আইনকে প্রণয়ন করে, পাশ করে। বিরোধী দলের অল্টারনেটিভ প্রস্তাবনা থাকে, জনগণের পক্ষ থেকে কিছু কথা থাকে, সেই জনগণের যে জনগণ বান্ধব, জনসচেতনতামূলক বা জনবান্ধব নীতি বিরোধী দল অফার করে। কারণ হচ্ছে সাইকোলজিক্যাল কনটেক্সট থেকে, সোশ্যাল সাইকোলজির কনটেক্সট থেকে জনগণের সাথে বিরোধী দলের সম্পর্কটা বেশি থাকে, আর সরকারি দল এখান থেকে জনগণ থেকে বেশি বিচ্যুত হয়ে যায়। তো এই দুইটার মাঝখানে, সরকারি দল এবং জনগণের মাঝখানে বিরোধী দল জনগণের কথাটাকে কনভে করে সংসদে, সেটাকে কগনিজেন্সিতে নিয়ে সরকারি দল কখনো কখনো তার নীতি প্রণয়ন করে থাকে, নীতি সংশোধন করে থাকে, কিংবা তারা তাদের মতো মানে কাজ করতে থাকে। তখন বিরোধী দলের যে নীতি থাকে সেই নীতিটা মানুষ হয় অ্যাকসেপ্ট করে, মনে করে যে তারা মানে বিরোধী দল তাদের মতো করে কথা বলেছে, তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবেই বিরোধী দল ওখানে সরকারের যৌক্তিক সমালোচনা করছে, এখানে কনস্ট্রাকটিভ এবং ক্রিয়েটিভ ভূমিকা পালন করছে। এই জায়গা থেকে আসলে ওয়েস্টমিনিস্টার সিস্টেমের যে দুর্বলতা, হায়ারার্কিক পজিশন, সেখানে কিং থাকে। বিশেষ করে এই ওয়েস্টমিনিস্টার সিস্টেমের যাত্রা শুরু হয়েছে ইংল্যান্ড থেকে, গ্রেট ব্রিটেন থেকে। সেই গ্রেট ব্রিটেনের পলিটিক্যাল সিস্টেমের মধ্যে এইটা আছে, যার কারণে এখানে কোনো প্রবলেম হলে সেটা কিং সরাসরি তার হায়ারার্কিক পজিশন থেকে হস্তক্ষেপ করে এই জায়গার প্রবলেমকে সলভ করেন। কিন্তু আমাদের এই জায়গায় যদি ওয়েস্টমিনিস্টার সিস্টেমে এই প্রবলেমটা থাকে, অভিভাবকত্বের জায়গা থেকে, হায়ারার্কিক পজিশন থেকে কে এসে এটার সলভ করবেন, সেই জায়গাটা আসলে প্রবলেমেটিক রয়ে গেছে। এখানে আমাদের তেমন হায়ারার্কিক পজিশনে কেউ নেই। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, আমেরিকার প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি বা টার্কির প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি সিস্টেমটা দেখি, সেটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ইফেক্টিভ। অন দ্য আদার হ্যান্ড, ওয়েস্টমিনিস্টার সিস্টেমে অনেক বেশি ডিবেটের সুযোগ থাকে, সরকারকে চ্যালেঞ্জ করার সুযোগটা বেশি থাকে। অন্য জায়গায়ও প্রেসিডেন্সিয়াল সিস্টেমে সুযোগ থাকে, কিন্তু তারপরে এইটা অনেক বেশি ডিবেটেবল থাকে, এবং পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে এই ডিবেটটা খুবই শুনতে মজাদার, এবং অনেকেই আসলে এটাকে এনজয় করে, এটার মধ্যে থেকে এন্টারটেনমেন্ট করতে থাকে। এই এন্টারটেনমেন্ট থেকে তার নিজের দেশের অধিকার, মানুষের অধিকার, তার ডেভেলপমেন্ট, তার রাষ্ট্রের সভরেন্টি, জাতি হিসেবে তার ন্যাশনাল ইন্টারেস্ট, এই বিষয়গুলো মানুষ জেনে থাকে এখানে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আরেকটু জেনে নিব ওয়েস্টমিনিস্টার সিস্টেমের তাত্ত্বিক ভিত্তি এবং এর সীমাবদ্ধতা একাডেমিকভাবে। দ্য প্লেস অফ ওয়েস্টমিনিস্টার থেকেই এই ওয়েস্টমিনিস্টার মডেলটি একটি সংসদীয় শাসন ব্যবস্থা, যেখানে
নির্বাহী ও আইনসভা পারস্পরিক যুক্ত। ইউনাইটেড কিংডমে এটা বিকশিত হয়েছে, তবে পৃথিবীর বিভিন্ন জায়গায় এটি গ্রহণ করলেও এটি সবচেয়ে বেশি গ্রহণ করেছে হচ্ছে কমনওয়েলথ দেশগুলো। এটার কারণ হচ্ছে কলোনাইজেশন অফ হিউম্যান মাইন্ড। মূলত এটার বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে, প্রধানমন্ত্রীর নেতৃত্ব মন্ত্রিসভা, সংসদের সংসদের প্রতি নির্বাহী এর জবাবদিহিতা, শক্তিশালী আনুষ্ঠানিক বিরোধী দল, লয়াল অপোজিশন। এই জায়গায় একটু হাসি আসে। এটার সিস্টেম, নির্বাচনের সিস্টেমের যে ফলাফল, সেটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, FPTP নির্বাচন পদ্ধতি। একাডেমিকভাবে এই তুলনামূলক রাজনীতির আলোচনায় আর্নাল্ড লিপার্ড ওয়েস্টমিনিস্টার মডেলকে বলেছেন মেজরিটেরিয়ান ডেমোক্রেসি। একটু ক্রিটিক করেছেন আর কি। সেই ক্রিটিকের মধ্যে উনি যেটা নিয়ে এসেছেন যে সংখ্যাগরিষ্ঠের স্বৈরতন্ত্রের ঝুঁকি, টাইরানি অফ দ্য মেজরিটি, একক মানে দলীয় সংখ্যাগরিষ্ঠ ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ ঘটতে পারে। চেক অ্যান্ড ব্যালেন্স এখানে খুবই কম, দুর্বল চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, দলীয় শৃঙ্খলার আধিক্য থাকে। কি সরকারি দল কি বিরোধী দল মানে তাদের নিজস্ব দলীয় দৃষ্টিভঙ্গির বাহিরে যেতে পারে না। এটি খুবই একটা খারাপ বিষয়। এখানে মূলত দলীয় পলিটিক্সকে খুব বেশি উদ্বুদ্ধ করা হয়। জাতি হিসেবে সামগ্রিকভাবে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি যতটা না দেখা হয়, তার চেয়ে বেশি দলীয় দৃষ্টিভঙ্গিকেই এখানে গুরুত্ব দেওয়া হয় বেশি। এখানে নির্বাচনে বিকৃতির কথা বলা হচ্ছে। FPTP পদ্ধতিতে জনপ্রিয় ভোট ও আসন সংখ্যার মধ্যে একটা বৈষম্য দেখা যায়। আমরা পুরো পৃথিবীতে ডেমোক্রেসির যে উত্থান দেখতে পাই, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন 1991 পরে, যেটা থার্ড ওয়েভ অফ ডেমোক্রেসি স্যামুয়েল হ্যান্টিংটন বলা শুরু করেছিলেন। এই জায়গায় যেটা আলটিমেটলি আমরা বলতে পারি যে এই সিস্টেমের মধ্য দিয়ে আলটিমেটলি ইলেকটোরাল অথরিটারিয়ানিজমের জন্ম হয়। এইটা আমাদের দেশের জন্য কতটুকু যৌক্তিক সেটা নিয়েও কোশ্চেন আসতে পারে। তো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বিরোধী দল হিসেবে আসার পরে এখনো সংসদীয়ভাবে বিরোধী দলের কার্যক্রম কিন্তু শুরু হয়নি, কিন্তু জামাত ইসলামীকে নিয়ে এক ধরনের কার্যক্রম শুরু হয়ে গেছে। অনেকে সমালোচনা করছে জামাত ইসলামী ইজ নট ইফেক্টিভ অপোজিশন ইন দ্য পার্লামেন্ট। এই কথাটা তারা বলছেন। আমার কাছে মনে হয় না যে তারা যে কথাটা বলছেন এই কথাটা আসলে এখনই বলার সময় এসেছে। আমি আসলে বাংলাদেশ জামাত ইসলামের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে কিভাবে দেখতে চাই বিরোধী দল হিসেবে। কারণ হচ্ছে আওয়ামী লীগ যখন বিরোধী দলে যায়, শেখ হাসিনা বলেছিল যে আজকের থেকে একদিনের জন্য, একটা ঘন্টার জন্য বা কোনো ক্ষণের জন্যই আমি সরকারি দলকে স্বস্তিতে থাকতে দিব না। যদি এটি হয় যে বিরোধিতার জন্যই বিরোধিতা, তাহলে আসলে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে ফাংশন করাটা খুবই কঠিন। আর যদি সত্যিকার অর্থেই মানুষের বাস্তবতার আলোকে বাংলাদেশের প্রেক্ষিতে যেটি প্রয়োজন, সেই প্রয়োজনের আলোকে কনস্ট্রাকটিভ এবং ক্রিয়েটিভ বিরোধিতা এবং কখনো কখনো শক্ত বিরোধিতা, সেটা আমরা বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে আশা করছি। বিরোধী দলের কাজগুলো কি কি? সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা জনগণের পক্ষ হয়ে। আরেকটা হচ্ছে যে নীতি এবং কার্যক্রম থাকবে, সেই কার্যক্রমের সমালোচনা করা, পর্যালোচনা করা এবং জরুরি আলোচনা অফার করা হচ্ছে সংসদে। আরেকটা হচ্ছে নীতি ও বাজেট নিয়ে বিতর্ক করা। এটা শুধু বিতর্ক করাই না, বিকল্প নীতিও
তাদেরকে উপস্থাপন করা। সেই বিকল্প নীতির ক্ষেত্রে জামাত ইসলামের কিছু এক্সপার্টিজ আমরা দেখেছিলাম। জামাত ইসলাম পলিসি সামিট করেছিল, তারপরে ম্যানিফেস্টো উপস্থাপন করেছিল। সেই জায়গায় জামাত ইসলাম তার স্বচ্ছতা দেখিয়েছিল, তার যোগ্যতার সাক্ষ্য রেখেছিল। যদিও জামাত ইসলামের পক্ষ থেকে তার যে রিসোর্স আছে টোটাল রিসোর্সকে ব্যবহার করেনি, শুধুমাত্র তার 2% রিসোর্সকে ব্যবহার করেছিল। এইটা আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার। আশা করছি জামাত ইসলাম তার পলিসি, অল্টারনেটিভ পলিসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সক্ষমতা জামাত ইসলামের অন্য যে কারো থেকেই বেশি আছে, এটা আমি মনে করি। এরপরে আইন প্রণয়নের সক্রিয় ভূমিকা। বাংলাদেশের জাতীয় সংসদে যে বিল উত্থাপন হবে, সংশোধনী প্রস্তাব আসবে বা কমিটিতে কাজ হবে, সেক্ষেত্রে বিরোধী দল অংশগ্রহণ করবে এবং ডিবেট করবে এবং যৌক্তিক পর্যায়ে এটা নিয়ে যাবে। সরকারকে কোনো কোনো ক্ষেত্রে এটা বাধ্য করবে। জনস্বার্থ রক্ষা করা, সেই ক্ষেত্রে সরকারের ভুল ত্রুটি, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জনগণের সমস্যার সমাধানে সংসদে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা। এইটার মধ্য দিয়ে যে রাষ্ট্রশক্তি, একটা হচ্ছে সরকার এবং বিরোধী দল, দুইটা মিলেই রাষ্ট্রশক্তি। এই জায়গায় রাষ্ট্রশক্তিতে একটা ভারসাম্য আসবে। দেশের সংসদীয় পদ্ধতিতে ভারসাম্য আসে, দেশের গণতন্ত্রে একটা ভারসাম্য রক্ষা হয়, সেটা চেকস অ্যান্ড ব্যালেন্স এটা তৈরি হয় বিরোধী দলের ভূমিকার মধ্য দিয়ে। এটা আমি মনে করি খুবই গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে গণতন্ত্র ইটসেলফ একটা দুর্বল পলিটিক্যাল সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যত পলিটিক্যাল সিস্টেম আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল একটা পলিটিক্যাল সিস্টেমের নাম হচ্ছে ডেমোক্রেসি। যাক, সাংবিধানিক যে কাঠামো, এই কাঠামোর মধ্যে সরকারি দল তো থাকবেনই, বিরোধী দলও সাংবিধানিক কাঠামোর মধ্যে রাষ্ট্রীয় মর্যাদা প্রাপ্ত ব্যক্তি, বিরোধী দলীয় নেতা যিনি হবেন তিনি থাকবেন এবং বিরোধী দলকে এই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই স্ট্রাকচারালি এটা স্বীকার করে নেওয়া হবে। এখন আসলে বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনের পর থেকে জামাত ইসলামের আসলে যেই কাজগুলো করার দরকার ছিল জামাত ইসলামী করতে পারেনি। কেন করতে পারেনি? জামাত ইসলামী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। কারণ জামাত ইসলামী বুঝতে পেরেছে যে জামাত ইসলামীকে একটা ট্র্যাপে ফেলে জামাত ইসলামের আসলে বিজয়টাকেই যে স্বপ্ন, সেই স্বপ্নটাকেই ছিনিয়ে নেওয়া হয়েছে। কিংবা জামাত ইসলামের অনেকেই মনে করে যে তাদের বিজয়টাকে চুরি করা হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে, ডাকাতি করা হয়েছে। এটা অনেকে মনে করে। আমি এর বাস্তবতা জানি না, তবে এটা নিয়ে অবশ্যই আমি একটা পর্যালোচনা দিব। এর বাস্তবতা কতটুকু, বাংলাদেশের মানুষ আসলে কতটুকু বিশ্বাস করে, সেই ক্ষেত্রে জামাত ইসলামের আসলে কেন এই বিষয় নিয়ে ভূমিকা পালন করেনি বা জামাত ইসলামী এটা নিয়ে কখনো কথা বলেনি কেন, ঠিক জোরালো ভূমিকা পালন করেনি কেন, সেটা নিয়েও আমি আসব। তো বাংলাদেশ জামাত ইসলামী বিরোধী দল হিসেবে যে ভূমিকাটা আসলে প্রথম দিন থেকেই পালন করার কথা ছিল সেটি করতে পারেনি। কারণ হচ্ছে তারা কিং কর্তব্য বিমূঢ় হয়েছিল। সেই জায়গা থেকে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, এটা নিয়ে জামাত ইসলাম সংবাদ সম্মেলন করেছে, তারা বিভিন্ন হটলাইন চালু করেছে বা তাদের ডকুমেন্টস কালেকশন এগুলো শুরু করেছে। কিন্তু এই ডকুমেন্টসগুলো কালেকশন করে একসাথে নির্বাচন কমিশনের কাছে যাওয়া, তাদের অভিযোগগুলো জমা দেওয়া এবং এই ডকুমেন্টসগুলো জমা দেওয়া, কারণ অনেকের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, ধর্ষণ করা হয়েছে, বিরোধীদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। এটা তো আসলে গণতন্ত্রের কোনো সিস্টেম না। এটা খুবই একটা নিকৃষ্ট কাজ যারা করছে। আসলে এদের জন্য গণতন্ত্র না, গণতন্ত্র আসলে শিক্ষিত, রুচিশীল, উন্নত মানুষের জন্য। গণতন্ত্র আসলে ইফেক্টিভলি পৃথিবীর অন্য জায়গায় খুব কমই কাজ করছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে গণতন্ত্র ইফেক্টিভলি কাজ করছে। সেই ক্ষেত্রে সুইজারল্যান্ড, নরওয়ে বা নেদারল্যান্ডস এই জায়গাগুলোতে ভালো কাজ করে। কারণ হচ্ছে সবাই ওই আইনের প্রতি শ্রদ্ধাশীল।
আমাদের দেশে আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল না, জোর যার মূল্য তার ক্ষমতায় এসেছে, যারা এসেছে তারা আসলে নির্যাতন করবে, এটি বাংলাদেশের নিয়তি। সেই জায়গায় আসলে গণতন্ত্র খুবই বেশি অকার্যকর। যাই হোক, আমার আরেকটি কথা হচ্ছে যে এই জায়গা থেকে জামাত সংবাদ সম্মেলন করেছে ঠিক আছে, কিন্তু এই ডকুমেন্টস গুলো নিয়ে তারা নির্বাচন কমিশনে যেতে পারতো। তারা তারেক রহমানের সাথে সরাসরি একটা গ্রুপ গিয়ে দেখা করতে পারতো, যারা আইনের এক্সপার্ট। জামাতের তো অনেক আইনজীবী আছেন, একজন ব্যারিস্টার মাহবুব সালিহি নেতৃত্বে একটা গ্রুপ চলে যেতে পারতেন। ব্যারিস্টার আরমান আছেন, এই ক্ষেত্রে উনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। ব্যারিস্টার নাজিব মমিন আছেন, উনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। তারা কি করছেন আমি জানি না। তারেক রহমানের সাথে দেখা করতে পারতেন। এরপরে হচ্ছে বাংলাদেশের আইনজীবী যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামের, তারা সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলন ডাকতে পারতেন। প্রধান বিচারপতির কাছে এই ডকুমেন্টস গুলো নিয়ে যেয়ে দিতে পারতেন। বাংলাদেশের যারা মিলিটারি এক্সপার্টরা আছেন, যারা মিলিটারি পার্সন আছেন জামাত ইসলামের রিলেটেড, তারা গিয়ে সেনাপ্রধানের সাথে কথা বলতে পারতেন এই ডকুমেন্টস গুলো, যে আপনাদের লোক আসলে ময়দানে থাকা অবস্থায় কি করে এই ঘটনাগুলো ঘটছে। এরপরে বাংলাদেশের মানবাধিকার সহ অন্যান্য সংস্থার কাছে এই ডকুমেন্টস গুলো দেওয়া যেত। সংবাদ সম্মেলনগুলো আরো বেশি ইফেক্টিভ হতো। প্রয়োজনে এর জন্য কর্মসূচি দিয়েছে, কিন্তু পুরো বাংলাদেশে এটার জন্য ইফেক্টিভ কর্মসূচি জামাত ইসলামী দিতে পারত। আসলে জামাত ইসলামী ওই সময় কিং কর্তব্য বিমূঢ় ছিল, তারা কি করবে সেটা ভেবে উঠতে পারেনি, কিংবা এত বেশি কঠিন চ্যালেঞ্জ জানানো ঠিক হবে কিনা এটার মধ্যেও আসলে জামাত ইসলামের দুদুল্যমান আছে। আমরা মনে করি জামাত ইসলাম সংসদে এবং সংসদের বাহিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। কারণ হচ্ছে জামাত ইসলামের যে রেজিমেন্ট ফোর্স বলা হয়, তার যে স্ট্রাকচার, তার কমান্ড, তার চেইন অফ কমান্ড, এইটা খুবই ইফেক্টিভ, খুবই কার্যকর। এই জায়গা থেকে যদি জামাত ইসলাম রোল প্লে করে, তাহলে যে বিএনপির জন্য অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যাবে। আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। মানে বিএনপি যেরকম রুক্ষ ভূমিকা না পালন করে সংবিধান যেই সুযোগগুলো বিরোধী দলকে দিয়েছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া যদি না হয়, তাহলে বিএনপির জন্য এটা খুবই খারাপ হবে। বিএনপির জন্য কঠিন দুঃসময় চলে আসতে পারে। অন দ্য আদার হ্যান্ড, জামাত ইসলামী যদি বিএনপির সাথে খুব বেশি নেগোসিয়েশনে যায়, এটা যদি ওন আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, সেটি জামাত ইসলামের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে। জামাত ইসলামের রাজনৈতিক মৃত্যু ঘটতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি জামাত ইসলাম বিএনপির সাথে কোনো নেগোসিয়েশনে যাবে না। জামাত ইসলাম কনস্ট্রাকটিভ ভূমিকা পালন করবে, কিন্তু শেখ হাসিনার মতো না। কনস্ট্রাকটিভ এবং ক্রিয়েটিভ রোল প্লে করবে, যেটি দিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণ হবে। বাংলাদেশের মানুষের সাইকোলজির আলোকে তারা কথা বলবে খুবই ক্রিয়েটিভ ওয়েতে। শেষে এসে এখন বাংলাদেশের মতো দেশের এই জায়গায় ওয়েস্টমিনিস্টার মডেলের আসলে সমস্যা, নাকি রাজনৈতিক সাংস্কৃতিক সমস্যা? যদিও পৃথিবীর অনেক দেশে এই ওয়েস্টমিনিস্টার মডেলটা ভালোভাবে কার্যকর করেছে, আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা, নিরপেক্ষ নির্বাচন কমিশন, স্বাধীন গণমাধ্যম, বাংলাদেশে তো এগুলোর কিছুই নেই। তো এখন সর্বশেষ আমাদের মানে বিষয়টা এরকম আসে, গণতন্ত্র শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে জবাবদিহিতা, মানবাধিকার, ন্যায় বিচার, রাজনৈতিক সহনশীলতা। ওয়েস্টমিনিস্টার সিস্টেম দুর্বল হতে পারে, কিন্তু গণতন্ত্রকে দুর্বল করে রাজনৈতিক অসহিষ্ণুতা, প্রতিহিংসা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা, এইগুলোই আসলে গণতন্ত্রকে সামগ্রিকভাবে দুর্বল করে। এখন সম্মানিত দর্শকদের কাছে আমার আজকের আলোচনায় আমরা যেটা দেখলাম সেটার আলোকে নিবেদন এটা, নির্বাচন পরবর্তী বিরোধী দলের ভূমিকা কেমন হওয়া উচিত এবং কাঠামোগত সীমাবদ্ধতা কোথায়, আমরা তো বুঝতে পারলাম। মানে বিরোধী দল মানে লয়াল অপোজিশন, কিন্তু তারপরেও আমরা বিশ্বাস করি যে এই জায়গা থেকে বাংলাদেশের যে কাঠামোগত সমস্যা আছে,
স্ট্রাকচারাল প্রবলেম, সেখান থেকে বের হয়ে এসে আবার রাজনৈতিক সংস্কৃতির যে সমস্যা আছে সেখান থেকে বের হয়ে বাংলাদেশকে হাঁটতে হবে। আমি সেটি বিশ্বাস করি। দেখা যাক এরপরে আরও একটা এপিসোড যে জামাত আসলে প্রকৃত অর্থে কেমন বিরোধী দল এবং কিভাবে এর ভূমিকা পালন করতে পারে, কারা এই ভূমিকাগুলো পালন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।